আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন, স্বাগত জানাচ্ছি সালাম স্টিল স্টেট কাটের আয়োজনে। সাথে আছি দীপ্তি চৌধুরী। একটি দেশ অদূর বা দূর ভবিষ্যতে কেমন হবে, কত দূর যাবে, সেটা অনেকখানি আমরা আন্দাজ করতে পারি সেই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে বা শিক্ষা কাঠামোর দিকে তাকালে। এবং খুব দুঃখের সাথেই বলতে হয় যে বাংলাদেশের এই অবস্থা আমাদের আসলে খুব বেশি সুখকর কোনো আভাস দেয় না। তবে আমরা স্বপ্ন দেখি প্রতিবারই যখন কোনো নতুন সরকার দায়িত্ব নেয় কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যখন রদবদল আসে, আমরা ভাবি এবং আমরা ভাবতে পছন্দ করি যে এবার বুঝি বদল আসলো, কিংবা এবার বুঝি আমরা সেরকম মানুষ তৈরি করার একটা প্রসেসে যেতে পারলাম যারা পুরো পৃথিবীর জন্য সম্পদে পরিণত হবে। সেই স্বপ্ন আমাদের নিরবিচ্ছিন্ন এবং আজকেও সেই স্বপ্ন নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা আজকে বাংলাদেশের শিক্ষাঙ্গনের একজন গুরুত্বপূর্ণ মানুষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন স্যারকে আমাদের মাঝে পেয়েছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। প্রথমে যদি শুরু করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আপনার বিশ্ববিদ্যালয়, তো এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার অ্যাসেসমেন্টটা আসলে কি? আপনি তো দীর্ঘদিন ধরে আপনি শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, অনেক দিন ধরে টিচার, এবং এখন এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুর্বলতা এবং সক্ষমতার জায়গাগুলো আসলে কি? এক সময়কার ব্রাহ্ম স্কুল থেকে শুরু করে জগন্নাথ কলেজ এবং কলেজ থেকে সেই বিশ্ববিদ্যালয়টি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। তো যার কারণে প্রতিটি স্টেজে শিক্ষা বিস্তারে বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি সর্বপ্রথম ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় সেটির 1995 ইংরেজির 2 নভেম্বর। তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপরে ক্ষমতার পট পরিবর্তন হয়ে যায়, দীর্ঘদিন সেটি আর বাস্তবায়িত হয়নি। তৎপরবর্তীতে 2005 সালের 20 অক্টোবর আবার যখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তখন তারই নেতৃত্বে মহান জাতীয় সংসদে আইন পাশ হয় এবং তার মাধ্যমেই পথ চলা শুরু হয় পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো এটা আসলে আমাদের অনেকের জন্যই দুর্ভাগ্যজনক যে এরপরে যে বিশ্ববিদ্যালয়টি যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল, দীর্ঘ 21 বৎসরে কিন্তু তার প্রতিফলন হয়নি। প্রাপ্তিহীনতার যে সংস্কৃতি, ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সেটি কিন্তু জগন্নাথের ক্ষেত্রে যেভাবেই হোক উঠেছে। আপনার কি মনে হয় এটা কি ইন্টেনশনাল ছিল স্যার, নাকি আসলে এমনি অবহেলায় যে কোনো ভাবে হয়েছে? এটা অবশ্যই ইন্টেনশনাল, আমার দৃষ্টিতে ইন্টেনশনাল। কারণ ইন্টেনশনাল না হলে 2005 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি সমসাময়িক অনেকগুলো বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি শিক্ষার্থীদের জন্য হল নির্মাণ হয়েছে, শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে, বাট জগন্নাথের আমার একজন শিক্ষার্থীর জন্য একটি হল নির্মাণ করা হয়নি। তো সেটা তো হতে পারে না। তো এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত। এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাসটি বর্তমানে আছে, সেখান থেকে ক্যাম্পাসটিকে সরিয়ে নদীর ওই পারে কেরানীগঞ্জের একটা অজপাড়া গায়ে সেখানে স্থানান্তরের একটা মানে সিদ্ধান্ত দেয়া হয়েছে এবং সেখানে কিছু জায়গাও অ্যাকোয়ার করা হয়েছে এবং সেটার কাজও চলছে দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে। তো এইটা অ্যাকচুয়ালি একটু উদ্দেশ্য প্রণোদিতভাবেই হয়েছে। এটা কি এইজন্য যে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেটার ইনিশিয়েটিভ আমার কাছে তো তাই মনে হয়, আমার কাছে তো তাই মনে হয়। এর বাহিরে হয়তোবা যারা ওই সময় করেননি তাদের কাছে অন্য যুক্তি থাকতেই পারে। তা আমার কাছে মনে হয় এটাই মানে মূল কারণ। কারণ বেগম জিয়ার হাতে গড়া বিশ্ববিদ্যালয়, যার কারণে এইটার প্রতি একটু বিমাতা সুলভ আচরণ করা হয়েছে বলেই আমি মনে করি। আর না হয় আপনার বাজেট বরাদ্দের ক্ষেত্রে বলেন অথবা শিক্ষার্থীদের সুযোগ সুবিধার ক্ষেত্রে বলেন, অবকাঠামোগত উন্নয়নের দিকের কথা বলেন, কোনো কিছুতেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার প্রাপ্য অধিকারটুকু পায়নি। তো যদি সেটুকু পেত তাহলে বর্তমানে যে অবস্থানে আছে, আপনি দেখেছেন যে বিভিন্ন পাবলিক পরীক্ষার কম্পিটিশনে অনেক ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কেও লিমিট ক্রস করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ভালো করছে। এবং রেশিও যদি আমরা হিসাব করি, বিসিএস মানে
যে পরীক্ষাটা হয় বিশ্ববিদ্যালয়ের বয়স বিবেচনায় আমাদের সাফল্যের হার কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক দূরে এগিয়ে আছে। আমরা র্যাঙ্কিং এখন কততে আছি? র্যাঙ্কিং অ্যাকচুয়ালি ওইভাবে তো মানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ই নেই। তো বাংলাদেশের আভ্যন্তরীণ যে র্যাঙ্কিং যেটা, এটাতে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অলরেডি একবার প্রথম স্থানও অধিকার করেছে এবং প্রত্যেকটা মানে স্টেজেই আমাদের কিন্তু অবস্থান আছে, কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যদিও সেইভাবে আমরা এখনো অ্যাচিভ করতে পারিনি। আমরা চেষ্টা করছি, আমরা অবি কারিকুলামের দিকে ধাবিত হচ্ছি র্যাঙ্কিং বৃদ্ধির জন্য। আমি এই যে গত কয়েকদিন আগেও একটা র্যাঙ্কিং ডেভেলপমেন্ট কমিটি করলাম, এখন সেখানে আমাদের যে ধরনের রিকোয়ারমেন্টগুলো আছে সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করছি। আমাদের যে ধরনের ক্রাইটেরিয়া দরকার, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করছি। তো আমি আশাবাদী যে যার হাত দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে তারই সন্তান এখন দেশের প্রধানমন্ত্রী। তা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও সহযোগিতা এবং ওনার সুদৃষ্টি কামনা করছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে এতদিন অবহেলিত এবং বঞ্চিত ছিল, অন্ততপক্ষে আমাদের অবকাঠামোগত উন্নয়ন, আমাদের গুণগত মান পরিবর্তনের জন্য আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ক্ষেত্রে আমরা সরকারের যে পৃষ্ঠপোষকতা এতদিন পাইনি, এখন ইনশাল্লাহ আমাদের ঘাটতি সহ এই পূর্ণাঙ্গতা মানে আমাদের অপূর্ণাঙ্গতা যেটা আছে সেটা দূরীভূত হবে এবং আমরা সেই সহযোগিতাটা পাবো। এবং সেটাকে যদি আমরা পাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, তা আমাদের যে বর্তমানে ম্যান পাওয়ার এবং আমাদের যে ধরনের আমাদের শিক্ষার্থী, কোন কোন আমাদের জায়গায় দাবি কর্মকর্তা জানাবেন মাননীয় কর্মচারী, প্রধানমন্ত্রী বা সরকারের কাছে? কোন কোন জায়গায় আমরা আমাদের প্রসেস ওয়াইজ আমাদের যে বিষয়গুলো আছে, আমাদের কনসার্ন অথরিটি যেহেতু আমাদের ইউজিসি, অবশ্যই মানে সেটা ইউজিসির মাধ্যমে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত আমরা দৃষ্টি আকর্ষণ করব এবং টু দ্য প্রসেসে ইতিমধ্যে আমরা সেই কাজগুলো শুরু করেছি। আপনি জানেন আমাদের জরাজীর্ণ যে বিল্ডিংগুলা, কয়েকদিন আগেও সাদ্দোষে আমার দুজন শিক্ষার্থী আহত হয়েছে, কারণ ওই বিল্ডিংগুলো 1960, 55, 58 এই দিকের তৈরি। আমাদের যে পরিমাণ ম্যান পাওয়ার থাকার দরকার সেটা নেই। আমাদের মেডিকেল বা চিকিৎসা ব্যবস্থা যেটা, সেটা খুবই অপ্রতুল। শিক্ষার্থীদের আবাসন সংকটের প্রচণ্ড সংকট, সেটা আমি আগেই বলেছি। একটা মাত্র ছাত্রীদের হল আছে, 600 ক্যাপাসিটি, সেখানে আমাদের 1200 ছাত্রী রাখতে হয়, আর ছাত্রদের জন্য তো কোনো হলই নেই। তো সেই অবস্থায় পুরান ঢাকার মতো একটা জায়গায় আমার শিক্ষার্থীরা খুবই কষ্ট করে সেখানে তারা তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তো এইটার একটা আশু আসলে সমাধান দরকার। আমরা দ্বিতীয় ক্যাম্পাসের যেটা মানে লক্ষ্য করেছি যে 2018 সালে সেটা চালু হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি মানে 8 বছর পর্যন্ত হয়ে হয়নি। গেছে। স্যার, এই দুইটা প্রায়। আপডেট একটু নিশ্চয়ই অনেকেই জানতে চান যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিংবা যারা সচেতন নাগরিক আছেন, যে কারণে আসলে জগন্নাথের শিক্ষার্থীদের রক্ত ঝরলো যমুনার সামনে 5ই আগস্টের পরের সময়েও, সেই দাবিগুলোর আসলে কি হলো? একটা হচ্ছে আবাসন ভাতা যেটা তারা বলছিলেন, এবং দ্বিতীয় ক্যাম্পাস এবং হল যেগুলো দখলদারিত্বে রয়েছিল। জগন্নাথের তো মানে বিশাল সম্পত্তি ছিল, কিন্তু এগুলো রাজনৈতিকভাবে দখলের আন্ডারে ছিল। সো এইগুলো নিয়ে একটু আপডেট দেন স্যার আমাদের। জি, তো সেই আন্দোলনের মূলেই ছিল যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে আবাসন সুবিধা পাচ্ছে, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে 100% আবাসন সুবিধা থেকে বঞ্চিত। তো এই দৃষ্টিকোণ থেকে যে যতক্ষণ পর্যন্ত আবাসন ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে যেন একটা সম্পূরক বৃত্তির মতো কিছু দেয়া হয়, এই দাবিতে সেখানে আন্দোলন একটানা 3 দিন চলার পরে আমাদের তৎকালীন প্রশাসনে যারা ছিলেন তাদের সাথে এবং 2-1টি মিটিংয়ে আমিও ছিলাম, সেখানে আমাদের শিক্ষা উপদেষ্টা, আমাদের অর্থ উপদেষ্টা এবং বিশেষত আমাদের ইউজিসির চেয়ারম্যান আমাদের এস.এম. ফয়েজ স্যার এবং ইউজিসির একজন সদস্য তানজিম উদ্দিন খান, ওনারা বসে একটা সুরাহায় এসেছিলেন যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আবাসন সংকট নিরসনের জন্য একটা শিক্ষা সহায়তা বৃত্তি বা এই টাইপের একটা মানে ব্যবস্থা ওনারা করবেন, এবং সেখানে একটা কমিটমেন্টও হয়েছিল। আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে এটা নিয়ে আমি যখন খোঁজ নিয়েছি, আমি দেখলাম যে সেইটা এই পর্যন্ত কোনো একটা টাকাও কিন্তু আমরা প্রাপ্ত হইনি। তো এটা অবশ্যই আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই এটা আমাদের সবাইকেই খুবই পীড়া দেয়, কারণ এই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং
আপনার মিডিয়াও দাঁড়িয়েছিল আমাদের পক্ষে, কিন্তু এত সাপোর্ট থাকার পরেও আমরা সরকার প্রতিশ্রুত সেই শিক্ষা সহায়তা বৃত্তি বা যে নামেই অভিহিত করি না কেন, তার একটি টাকাও এই পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে আসেনি বা আমরা পাইনি। তো আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে আমি ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় সহ অনেক জায়গায় যোগাযোগ করেছি এবং আমাকে আশ্বস্ত করা হয়েছে যে সেখান থেকে কিছুটা হলেও মানে আমাদের শিক্ষার্থীদের জন্য একটা বরাদ্দ দেয়া হবে এবং আমি এটার উপরে বিশ্বাস রাখতে চাই। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এবং সেটা যদি আমরা পাই তাহলে সেটা আমরা আমাদের শিক্ষার্থীদের অন্ততপক্ষে কিছুটা হলেও সহায়তা দিবে বলে আমি প্রত্যাশা ব্যক্ত করি। এটা হলো আবাসন যে বৃত্তির বিষয়ে আপনি বললেন সেটার আপডেট। আর দ্বিতীয় ক্যাম্পাসের যে বিষয়টি সেটি আমাদের 2008 থেকেই কিন্তু এই প্রকল্পটি চালু আছে এবং এই প্রকল্প নিয়ে অতীতে রূপকথার কাহিনীর মতো আমরা অনেক কাহিনী শুনেছি, এটা অনেকেই জানে, জাতীয় প্রচার মাধ্যমেও অনেক প্রচারিত হয়েছে এবং ওই পারে জমি কিনা থেকে শুরু করে যাবতীয় সবগুলা কাজ ওই সময়কার ভূমি কুখ্যাত অনেকেই জড়িত, সেই কাহিনীও আমরা শুনেছি। বাট কাজের যে বাস্তবতা সেটা কিন্তু কিছুই দৃশ্যমান হয়নি। তো বিশেষত 5ই আগস্টের পট পরিবর্তনের পরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে এবং পরবর্তীতে সভাপতি হিসেবে সেখানে আমি তদারকি কমিটিতে ছিলাম এবং আমরা চেষ্টা করেছি খুব দ্রুত আকারে প্রথম সংশোধিত যে প্রজেক্টটি ছিল সেখানের যে কাজগুলো ছিল মাটি ভরাট, তারপরে হইলো বাউন্ডারি ওয়াল নির্মাণ, তো পুকুর খনন, ঘাট নির্মাণ, তারপরে লেক সংস্কার, এই কাজগুলো আমরা খুব দ্রুত ত্বরান্বিত করার চেষ্টা করেছি। তো 2008-এর এই প্রজেক্ট হবে দৃশ্যমান কিছুই হচ্ছে না, এই হতাশা থেকে শিক্ষার্থী এবং সবারই দাবির পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে সেটা সেনাবাহিনীকে হস্তান্তর করা হয় ইউজিসি এবং মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় সহ। তো সেনাবাহিনীকেও হস্তান্তর করার প্রায় তো 1.5 বছর হয়ে গেল, এখনো অ্যাকচুয়ালি দৃশ্যমান কিছু মানে ওইভাবে হয়নি। হয়তো কিছু টুকটাক কাজ হয়েছে, বালুঘাটের কাজ হয়েছে, তারপরে ঘাট নির্মাণটা কমপ্লিট হয়েছে, তারপরে ওখানে প্রকৌশলের একটি ভবন সেটির আমরাই মানে ছাদ ঢালাইয়ের ব্যবস্থা করেছি। তো যে পরিমাণ কাজ হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমি দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যে আমি আমার সেনাবাহিনীর 25 ব্রিগেড যারা কাজ করে তাদের সাথে আমি বসেছি, কথা বলেছি। তৎপরবর্তীতে আমি ইউজিসি এবং মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে বসেছি। গুরুত্বপূর্ণ একটি বডি পিএসসির মানে বডিতে বসেছি, যে বডিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন, পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন, ইউজিসির মেম্বার ছিলেন, সবাইকে নিয়ে। তো সেখানে আমি যে জিনিসটি মূলত জানতে চেয়েছি যে এই পর্যন্ত আমাদের এই প্রজেক্টে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কয় % কাজ করা হয়েছে এবং কত % বিল পরিশোধ করা হয়েছে। তো আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে সেই হিসাবটি এখনো আমরা পাইনি, আশা করি হয়তোবা খুব দ্রুত পেয়ে যাব। এখন জগন্নাথের স্টুডেন্টরা কি অধিকার পাবে এরকম স্বপ্ন দেখবে খুব শীঘ্রই, নাকি আসলে হতাশাই আপনিও সামনে দেখতে পাচ্ছেন? এই প্রশ্নটি একটি জটিল, তবে আমি যেটুকু বলতে পারি যে স্বপ্ন এবং স্বপ্নবিলাস, মানুষ তো স্বপ্ন দেখেই, তো আমি এটাতে বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি। আমি যদি দেখি যে আমার নির্দিষ্ট একটা প্ল্যানের মধ্যে যে কাজটা শুরু করা দরকার কাজটা হচ্ছে না, কেন হচ্ছে না সেটা কিন্তু আমি অলরেডি ব্রিফ করব এবং কার কারণে হচ্ছে না তাকে কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো এবং আমি যদি এটা না করতে পারি আমিও আমার জবাবদিহিতা করতে বাধ্য থাকবো। এই সংস্কৃতিটা আমি চালু করতে চাই এবং আমি খুব ক্লিয়ার কাট এই মেসেজটি আমাদের সেনাবাহিনী সহ সেদিন যারা সবাই ছিলেন সবাইকে বলেছি যে প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব, সে তার দায়িত্বটুকু পালন করবে। স্যার, এবার একটু সামগ্রিক জায়গায় যেতে চাই আমি। ধরেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মানে আমাদের শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন মাস্টার্স করার পরেও চাকরি বাজারের জন্য প্রস্তুত না। ইভেন ধরেন মানে বিশ্ব বাজার তো এখন আমাদেরকে কনসিডার করতে হবে। সো এই যে দায়টাকে আসলে শিক্ষার্থীদের নাকি শিক্ষা ব্যবস্থার নাকি সামগ্রিকভাবে আমাদের সবার? এই দায় আসলে এককভাবে কাউকে দেওয়াই ঠিক হবে না, এটা আমাদের মূলত সামগ্রিক একটি ব্যর্থতা।
আপনি দেখেন 5ই আগস্টের পরে অনেকগুলো কমিশন হলো, বাট শিক্ষা কমিশন নামে কোনো কমিশন কিন্তু গঠিত হলো না। তাহলে এই যে আমাদের শিক্ষার্থীরা শ্রমবাজারে বা প্রতিযোগিতার বাজারে পিছিয়ে যাচ্ছে, কেন যাচ্ছে, তাদের স্কিল কেন ডেভেলপমেন্ট হচ্ছে না, এইটা যেমন একজন অভিভাবক হিসেবে আমার চিন্তার বিষয়, ঠিক তেমনিভাবে আমাদের জাতীয় পলিসি মেকার যারা, তাদেরও কিন্তু এটা চিন্তার বিষয়। বাট এই ক্ষেত্রে কিন্তু সেটার প্রতিফলন আমরা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করছি না। এর পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন আমরা কিন্তু অবি কারিকুলাম নিয়ে এখন কাজ করছি। এবারের আমাদের এই শিক্ষাবর্ষ থেকে অবি কারিকুলাম অনুযায়ী সিলেবাস সেটা আমরা চালু করব এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এর কারণ একটাই, কারণ এডুকেশন ইজ নট অনলি গেইনিং দ্য নলেজ, বাট education also the developing practical skill। তো সেই প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্টের যে প্রসেসটা, সেই প্রসেসটা তো অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেকটা নাই বললেই চলে। এখানে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ত্রুটিগুলা বিদ্যমান আছে, যেমন এই যে আমরা যে জিনিসটা বলি যে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীর যে অনুপাত, টিচার এবং স্টুডেন্ট যে রেশিওটা, এটা হলো শিক্ষার মান নির্ধারণের ক্ষেত্রে একটা মূল মাপকাঠি। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা কি দেখি, আমাদের শিক্ষকদের প্রচণ্ড সংকট, বিভিন্ন প্রতিষ্ঠানে এই সংকট। শিক্ষকদের কোয়ালিটি নিয়ে কি বলবেন স্যার? শিক্ষকদের কোয়ালিটিও বলছি। তো শিক্ষকদের সেই সংকটের কারণে অনেক বড় বড় ক্লাসরুমগুলোতে গাদা গাদা শিক্ষার্থীরা গিয়ে সেখানে বসে এবং আমাদের টিচাররা সেখানে ওয়ান ওয়ে লেকচার পদ্ধতি যেটা সেটা দেয়। ওয়ান ওয়ে লেকচার পদ্ধতি মানে হলো গিয়ে আপনার অনেকটা ব্যাংকিং মডেলের মতো, মানে শিক্ষক তথ্য দিচ্ছে আর শিক্ষার্থী সেটা জমা করছে। বাট আমরা যদি আধুনিক বিশ্বের দিকে তাকাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা বা গঠনমূলক চিন্তা বা সৃজনশীল যে চিন্তাটা, সেই চিন্তাটা কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে পারছি না এবং তাদের থেকে কিন্তু সেই সৃজনশীলতাটা আমরা বের করতে পারছি না। তারপরে ধরেন আপনি আমাদের যে সেশন জট নিয়ে আমি সর্বপ্রথম যোগদানের পরের দিনই আমার ডিনদের নিয়ে আমি বসেছি এবং একটি ক্রাশ প্রোগ্রাম চালু করেছি। কারণ অসহায় দরিদ্র পিতামাতার একজন সন্তান, তার সন্তানের জীবন থেকে যদি একটি মাস জ্বরে যায়, তাহলে এই বোঝাটা কত দিকে গিয়ে প্রতিফলিত হচ্ছে, এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস যে একজন শিক্ষার্থীর জীবনের অপরচুনিটি কস্ট, এটা কিন্তু এই সেশন জট বাড়িয়ে দিচ্ছে। তো সেই সেশন জটগুলো কেন হচ্ছে? তাত্ত্বিকভাবে একজন শিক্ষার্থীর শ্রমবাজারে যে বয়সে ঢোকার কথা, এই সেশন জটের কারণে কিন্তু সে সেটা পারছে না। তো আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থায় অন্ততপক্ষে যে একজন শিক্ষার্থীর জীবন থেকে যেন অহেতুক একটি দিনও জ্বরে না যায়, আমাদের সবাইকেই কিন্তু এই দিকটার প্রতি লক্ষ্য রাখা উচিত। এবং আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটাও তো অনেক ক্ষেত্রে কিন্তু পুরাতন সিলেবাসের আদলেই আমরা চলছি। আমাদের সিলেবাসের ক্ষেত্রে একটু আগে আমি যেটা বললাম যে অবি কারিকুলাম অনুযায়ী আমাদের সিলেবাস প্রণয়ন এবং সেখানে আমাদের বর্তমান শ্রমবাজার এখন তো আপনার চতুর্থ বলতে গেলে শিল্প বিপ্লবের মধ্য দিয়ে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে। তো তার সাথে যদি আমরা তাল মিলিয়ে উঠতে না পারি, তো আমাদের শিক্ষার্থীরা তো অন্ততপক্ষে চাকুরির বাজারে পিছিয়েই যাবে। তো এই জিনিসগুলো আমাদের সঠিকভাবে আসলে অ্যাড্রেস করতে হবে, সবাইকেই অ্যাড্রেস করতে হবে এবং অ্যাড্রেস করে অন্ততপক্ষে আমাদের যে কাঠামোগত যে বিকেন্দ্রীকরণ আছে, শিক্ষকের যে সংকট, সেই সংকট আমাদের দূরীভূত করতে হবে। এবং আপনি যে প্রশ্নটি করলেন অত্যন্ত ভাইটাল, যে শিক্ষক কোয়ালিটি, একজন শিক্ষক সে 35টি জেনারেশন গড়বে অন্তত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। তো সেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা যদি রাজনৈতিক মতাদর্শটাকে প্রাধান্য দেই, আমরা যদি আত্মীয়তার সূত্রটাকে প্রাধান্য দেই, তাহলে সেই ক্ষেত্রে রিয়েল টিচার যে অ্যাকচুয়াল টিচিং দিয়ে একটা নেশন গড়ে তুলবে, সেটা আমরা কোথায় পাবো? ইভেন ধরেন স্যার, শুধুমাত্র তার রেজাল্টের উপর ভিত্তি করেও যে নিয়োগ দেওয়া হয়, একজন শিক্ষকের তারও অনেক কোয়ালিটি থাকা দরকার। তিনি শিক্ষার্থীদের সাথে ইন্টারঅ্যাক্টিভ হচ্ছেন কিনা, তার কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে মূল্যবোধ, নৈতিকতা, এই সব কিছু আপনার কি মনে হয়েছে আমাদের যে প্রসেস? এটা অবশ্যই অত্যন্ত ভ্যালিড কোয়েকশন। এবং আমি অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে টিচার নিয়োগের ক্ষেত্রে একজন টিচার যদি সে নৈতিকতার মানদণ্ডে উন্নীত না হয় বা নৈতিক জ্ঞান সম্পন্ন যদি না হয়,
তাহলে তার শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা বিকাশ লাভ করবে কিভাবে? এটা অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং আমি যেটা চিন্তা করেছি যে অন্ততপক্ষে আমার হাতে যতদিন এই সুযোগটা আছে, আমি টিচার নিয়োগের ক্ষেত্রে সেখানে আমরা অবশ্যই টিচারের একটা নিয়োগ নীতিমালা আছে, ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আবেদনগুলো আসার পরে বাছাই প্রক্রিয়া সম্পন্নের পরে আমি সেখানে রিটেন পরীক্ষা নিব। রিটেন পরীক্ষার পরে ভাইভা পরীক্ষা হবে। ভাইভা পরীক্ষার পরে যে টিচার ক্লাসে শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারবে এবং শিক্ষার্থীদেরকে তার ক্লাস ডিউরেশন যেটুকু ক্লাস টাইমের মধ্যে উৎফুল্লভাবে শিক্ষা দান করতে পারবে, এই এবিলিটি সম্পন্ন টিচার, তার সেই কোয়ালিটিটা কিন্তু একটা ডেমোর মাধ্যমেই কিন্তু সেটা বোঝা যাবে। তো ডেমো সিস্টেম, এই তিনটা প্রক্রিয়া মেনটেন করে আমি অন্ততপক্ষে টিচার নিয়োগের এই বিষয়টাকে আমি হ্যান্ডেল করব। এটা আমি অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। তো আমি মনে করি যে এক্সট্রা এক্সিলেন্স, ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। যার আছে একাডেমিক এক্সিলেন্স আছে, যার রেজাল্টের ক্ষেত্রে, যার শিক্ষা জীবনের সেই পদচারণার ক্ষেত্রে, এবং অ্যাকচুয়ালি যে একটা নেশন তৈরিতে কাজ করতে পারবে, এই জায়গাটায় আমাদের সবাইকে কিন্তু অন্ততপক্ষে একটু নির্মোহভাবে আমাদের অবস্থান নিতে হবে। লাভলি স্যার, আপনার কথায় বারবার যেটা আসছিল যে একটা যে কোনো জিনিস সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে রাজনৈতিক অসঙ্গতিপূর্ণ প্রভাব একটা বাধা হয়ে দাঁড়ায় প্রায়। সো আমি বিশ্ববিদ্যালয়ের রাজনীতির জায়গায় দুইটা ভাগ হয়, যেমন শিক্ষকদের রাজনীতি এবং ছাত্রদের রাজনীতি। সেই দুইটা জায়গায় বাংলাদেশের অবস্থান আসলে কি? ধরেন শিক্ষকরা যখন লাল সাদা দল, নীল দল, আরও নানা রঙের দল করছেন, সেটার প্রভাব কি আসলে পড়ে কিনা, বা ছাত্রদের রাজনীতিকে আপনি বর্তমান যে রাজনীতি আছে সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এইটা তো আপনার যদি আমরা পজিটিভ চিন্তা করি, আমাদের 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ আমাদের 24-এর গণ অভ্যুত্থান। তো ছাত্র রাজনীতি এই ক্ষেত্রে তো আমরা তাদের কৃতিত্বপূর্ণ অবদান দেখেছি সর্বক্ষেত্রেই। এবং একটা সময়ে আমাদের ছাত্র রাজনীতি থেকেই কিন্তু আমাদের জাতীয় নেতার আবির্ভাব হতো, এবং সেই গৌরবোজ্জ্বল যে অধ্যায়টুকু ছাত্র রাজনীতির, দুর্ভাগ্যজনকভাবেই হোক, তার মধ্যে কিছুটা ভাটা পড়েছে। কেন ভাটা পড়েছে? কারণ আগের ছাত্র রাজনীতিটা যে ধারায় পরিচালিত হতো, বর্তমানের ছাত্র রাজনীতিটা কিন্তু অনেক ক্ষেত্রে সেই ধারায় পরিচালিত হচ্ছে না। ছাত্র রাজনীতিটা হবে মূলত শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। ছাত্র রাজনীতি মানে লেজুর ভিত্তি ছাত্র সংগঠন, ক্যাম্পাসে বিচরণ, এই জিনিসটা না। তো এই জিনিসটা থেকে যখন ছাত্র রাজনীতি মুক্ত হবে, অবশ্যই ছাত্র রাজনীতির পজিটিভ সাইড আছে, কারণ আমাদের শিক্ষার্থীরাই তো আমাদের সহায়ক শক্তি। আর শিক্ষক রাজনীতির যে বিষয়টা বললেন, সেটা হলো যে নীল সাদা আরও যে সমস্ত কালার আছে, তো কালার থাকতেই পারে, একটা লোকের একটা আদর্শ থাকতে পারে, এটাকে আমি কখনোই দূষণীয় মনে করি না। বাট সেই আদর্শ যদি আমি আমার কর্মক্ষেত্রে প্রতিফলিত করতে চাই, সেটাই হলো খারাপ এবং এটা দূষণীয়। আমি যখন আমার পেশাগত চেয়ারে বসবো, তখন কিন্তু আমার একটাই কালার, সেই কালারটা হলো আমার পেশা। আমার পেশাকে আমি সর্বোচ্চ স্থান দিব। সেখানে আমি ক্লাসে যাব, ক্লাসে গিয়ে সব শিক্ষার্থীকে সেখানে এক নজরে দেখতে হবে এবং এক সমান্তরাল রাখতে হবে। রাজনীতির বিভাজন সেখানে করা যাবে না। তারপরে অনেক শিক্ষক ক্যাম্পাসে গিয়ে তার ডিউ টাইমে ক্লাস রেখে দেখা গেছে যে তার দলীয় প্রোগ্রামে চলে গেছে, এটা অবশ্যই দূষণীয়। আবার দেখা যায় যে অনেক শিক্ষক তার ক্লাস পরীক্ষার ডিউটি রেখে ভাইস চ্যান্সেলর অফিসে গিয়ে সেখানে একটা ইজম করছে, অথবা ভাইস চ্যান্সেলরের সাথে একটা কানেকশনের চেষ্টা করছে, সেটা অবশ্যই দূষণীয়। এই জাতি আসলে আমরা খুবই দুর্ভাগ্য যে আমরা একত্রিত হয়ে কোনো দিকে মুভ করতে পারি না, জাতিগতভাবে মুভ করতে পারি না। আমাদের প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে সবাইকে নিয়েই দেশ, সবাইকে একসাথে কাজ করতে হবে। আমিও আমার বিশ্ববিদ্যালয়ে আমি যোগদান করার পরে আমি বলেছি যে দল মত আমাদের মধ্যে থাকতেই পারে, বাট পেশাগত জায়গায় যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। এবং আমি ইতিমধ্যে একটি স্লোগানও ধারণ করেছি, টিম জগন্নাথ। যে একটি টিমে যখন আমরা খেলতে নামি, তখন
কে কোন ক্লাবে খেলে এটা কিন্তু কেউ মিন করে না, ওই টিমের হয়েই সবাই খেলে, কিন্তু কে কোন দেশের সেটা কিন্তু তখন ফলো করে না। তা আমিও বলেছি আমি এই স্পিরিটটি সবার মধ্যে জাগানোর চেষ্টা করছি যে আমরা যে যে দলেরই হই না কেন, দলের আদর্শ হইল বাহিরে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বার্থকে আমরা প্রাধান্য দেব এবং এই ক্ষেত্রে কখনো দলীয় চিন্তা আমরা নিয়ে আসবো না। এবং এই চিন্তাটা যদি সবার মধ্যে থেকে থাকে, তো আমি বিশ্বাস করি যে এখানে সাদা হোক, নীল হোক, লাল হোক, যে দলই হোক, ওই ওই প্রসঙ্গটাই সেখানে আর উত্থাপিত হবে না। তো আমি আশা করি যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি এইটা আমাদের প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের সার্বিক কল্যাণেই হবে এবং কেউ এখানে লেজুর ভিত্তিক যে আদর্শ সেটা এসে চাপানোর চেষ্টা করবে না, তাহলেই অন্ততপক্ষে এই কলঙ্ক থেকে আমরা মুক্ত পাবো, এটা আমি বিশ্বাস করি। জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং আপনার সহকর্মী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি। সমগ্র বাংলাদেশের রাজনৈতিক এক কালচার আর জগন্নাথে ভিন্ন কালচার। আমার জগন্নাথে জবি ঐক্য নামে একটি প্ল্যাটফর্ম আছে এবং সেই প্ল্যাটফর্মের আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, আমাদের মধ্যে যে ঐক্য এবং সম্প্রীতি এটা অনন্য এবং অদ্বিতীয় এবং বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা বিরল দৃষ্টান্ত। তা আমি আমার শিক্ষার্থীদের বলবো যে আমাদের এই ঐতিহ্য এবং আমাদের এই যে সুনাম, এই সুনামকে আমরা অবশ্যই রক্ষা করতে হবে। আমরা সবাই মিলে টিম জগন্নাথের অংশ হিসাবে আমরা কাজ করব। আর আমার সহকর্মী যারা, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান একটাই, সেটা হলো কর্মকর্তা হোক, কর্মচারী হোক এবং শিক্ষক হোক, প্রত্যেকের উপর অর্পিত যে কাজটুকু আছে প্রত্যেকে তার সেই কাজটুকু করবে এবং কেউ কাজে কোনো ধরনের শৈথিল্যতা প্রদর্শন করবে না, কোনো ধরনের অবহেলা প্রদর্শন করবে না। আমরা প্রত্যেকে যদি আমাদের কাজটুকু ফেলে না রেখে ডিউ কাজটুকু যদি আমরা প্রতিনিয়ত আমরা যদি আমাদের কাজটুকু আঞ্জাম দিতে পারি, করতে পারি, আমাদের দায়িত্বটুকু পালন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে আমাদের এতদিনের যে অস্থিরতা এবং হতাশা, সেই হতাশা কাটিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অন্য যে কোনো সময়ের তুলনায় ইনশাল্লাহ এগিয়ে যাব। অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য এবং অনেক শুভকামনার দোয়া যাতে টিম জগন্নাথ এগিয়ে যায়। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আজকের স্ট্রেট কাটটা খুব কঠিন রাজনৈতিক প্রশ্ন ছিল না, তবে রাজনীতি তথা মানুষের জন্য এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের কথা বলা ভীষণ জরুরি। তাই আশা করছি আজকের এই আয়োজন থেকে আপনারাও আশাবাদী হবেন যে আমরা সকলে মিলে কাজ করব আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তথা তরুণদেরকে এগিয়ে নেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবার দেখা হবে স্ট্রেট কাটের এই আয়োজনে। ভালো থাকুন।